F250 তো বাংলাদেশে লঞ্চ হয়েছে, আপনারা অনেকে জানেন। F250 ভিডিও অনেকগুলো দেখছেন। আমার ভিডিওটা দিতে একটু লেট হয়েছে। আমি যেদিন লঞ্চ হয়েছে ওই দিন ওই জায়গায় ছিলাম, মানে বাণিজ্য মেলা বা দেখা যাচ্ছে যে জায়গায় আপনার আইসিজিবিতে হয়েছে। আগে তো বাণিজ্য মেলায় ছিল, এখন আইসিজিবিতে। তো আইসিজিবিতে থাকা অবস্থায় আমি একটা জিনিস আর কি লক্ষ্য করছি, যে জিনিসটা আমার N250-তে আছে সেম জিনিসটা F250-তে দিছে, কিন্তু জাস্ট শুধু আপনার স্পিডোমিটারটা চেঞ্জ। এখন আসেন F250 নিয়ে কিছু কথা আপনাদেরকে শেয়ার করা যাক। F250 বাইকটা আমার কাছে যদি স্পেসিফিকেশন দিক থেকে জানতে হয়, তাহলে স্পেসিফিকেশন আমি আপনাদের একটা জিনিসই বলবো, খালি ডিজিটাল স্পিডোমিটারটা আছে। আর একবারে দেখা যায় দুইটাই আপনার এক মায়ের পেটের দুইটা বাইক। এখন F250 বাইকটা ইন্ডিয়াতে কিন্তু অনেক আগে ডিসকন্টিনিউ হয়ে গেছে, আমাদের বাংলাদেশে মাত্র লঞ্চ করছে। ইন্ডিয়াতে 2025 সালের আগেই ডিসকন্টিনিউ হয়ে গেছে, 2024 সালের দিকে, 24 সালের শেষের দিকে আমি যতটুকু জানি বা যতটুকু জানতে পারছি। ইন্ডিয়াতে F250 বাইকটা মানে জনপ্রিয় না হওয়ার প্রধান একটা কারণ হলো এই বাইকটাতে প্রাইসিং। মানে এই বাইকটা যে প্রাইসে ইন্ডিয়াতে লঞ্চ করছে, এই প্রাইস রেঞ্জে ইন্ডিয়াতে অনেক বাইক ছিল এই কারণে। আর আমাদের বাংলাদেশে এটার প্রাইস কত টাকা হয়েছে আপনারা অনেকে জানেন। প্রথমত ওই জায়গায় যখন লঞ্চ হয়েছে তখন ওনারা বলছে এই বাইকটা নাকি প্রথম অবস্থাতে যারা কিনবে তাদের জন্য বাইকটা প্রথমত, সম্ভবত এটা একটা মার্কেটিং বা তারা এটা করবে কিনা জানি না, হিরোর মতো মনে হয় তাদেরও এটা নাও হতে পারে। জাস্ট বলছে তারা শুরু থেকে এই বাইকটা প্রথমত কতজনকে জানি 3,65,000 বা 60-এর মতো এরকম একটা প্রাইজে বলেছিল। আমি অ্যাটলিস্ট প্রাইসটা ভিডিওর ডেসক্রিপশনে লিখে দিব অথবা ভিডিওর নিচে আপনারা দেখতে পাবেন। এখন আমার যে N250 বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার N250 বাইকটা আর F250 বাইকটা দুইটাই কিন্তু সিমিলার, জাস্ট শুধু আপনার কিটের ডিফারেন্স আছে। এই সাইটে আপনার কিটটা একটু ডিফারেন্স আছে, আর হলো মিটারটা একটু ডিফারেন্স আছে। এছাড়া আর কোনো ডিফারেন্স আমি লক্ষ্য করি নাই, বা ওই অবস্থাতে ইনস্ট্যান্ট আমি আর কোনো ডিফারেন্স দেখতে পারি নাই। সো এই কিট আর জাস্ট আপনার মিটারের ডিফারেন্স ছাড়া আমি আসলে তেমন কোনো ডিফারেন্স দেখি নাই। তেমন কোনো ডিফারেন্স কিন্তু আমার চোখে পড়ে না। এখন অনেকে বলতে পারেন তাহলে কি এই বাইকটা পরবর্তীতে আপনার মাইলেজের ক্ষেত্রে সমস্যা হবে যেহেতু কিট আছে? যেহেতু ভাই কিট আছে, আমি যতটুকু জানি কিটওয়ালা বাইকে বাতাস কেটে যাওয়ার একটা প্রবণতা আছে। সো যারাই আসলে মাইলেজ ওরিয়েন্টেড কাস্টমার তাদের কোনো প্রবলেম হবে না। এখন আসেন F250 বাইকটাতে কি অয়েল কুল সিস্টেম দেওয়া হয়েছে? না ভাই, আমার বাইকে যে মামদাদা আমলের কুলিং সিস্টেমটা দেওয়া আছে বাজাজের, সেই মামদাদা আমলের কুলিং সিস্টেমটাই দিছে। আর ইউএসডি সাসপেনশনও দেওয়া হয় নাই, একদম মামদাদা আমলের যে সাসপেনশনটা আমারটা দিছে সেম সাসপেনশনটাই দেওয়া হয়েছে। আমি অনেক আসলে আশা নিয়ে বসে আছিলাম যে F250 বাইকটা ইউএসডি সাসপেনশন দিয়ে আসবে বা ইউএসডি সাসপেনশন সহকারে বাংলাদেশে লঞ্চ করবে, কিন্তু ইউএসডি সাসপেনশন দেয় নাই বাজাজ বাংলাদেশ। কেন এটা করছে আমি জানি না। আর N250 বাইকটা তো আমি চিন্তা করছিলাম যে ইউএসডি সাসপেনশন দিয়ে যদি তারা লঞ্চ করে তাহলে হয়তো আমি ইউএসডি সাসপেনশন শুধু কিনতাম N250-র জন্য, সম্পূর্ণ বাইকটা চেঞ্জ করার প্রয়োজন নেই। যদি সাসপেনশনটা পাওয়া যায় আপনার মার্কেটে, অবশ্যই পাওয়া যাবে, তাহলে হয়তো আমি কোনো একদিন ইউএসডি সাসপেনশন আমার বাইকে ইনস্টল করতে পারি। এখন আসেন ওভারঅল প্রাইসিং, ওভারঅল সব কিছু কি বাজাজের ঠিক আছে? আমি যতটুকু জানি বাজাজের যে বাইকটা আমি চালাচ্ছি এই বাইকের কিছু কিছু সমস্যা আছে। যেমন প্রথমত বাজাজ N250 নিয়ে যারা আর কি একটু জানাশোনা আছে বা যাদের একটু আর কি গ্রুপগুলোতে ঘাটাঘাটি করেন, সবাই জানেন যে N250 বাইকটার টাঙ্কিতে সমস্যা হয় বা N250 বাইকের টাঙ্কিতে প্রবলেম হয়। সো টাঙ্কিতে যেহেতু প্রবলেম আছে, মানে টাঙ্কিতে জংয়ের একটু সমস্যা হয়, প্রবলেম বলতে অন্য কোনো সমস্যা নেই। সো এই কারণে আমার মনে হয়েছে যদি এটা থেকে একটু বাজাজ ডেভেলপ করতে পারে F250-তে। এখন জানি না F250 কি ম্যাটেরিয়াল দিয়ে ইউজ করা হয়েছে, কিন্তু ইনস্ট্যান্ট দেখা অবস্থায় আমি বুঝছি জাস্ট আপনার এই কিটটা খুলছে, জাস্ট আপনার মাথাটা একটু বড় লাগাইছে, সেম লাইট প্রজেকশন ইন্ডিকেটার অথবা প্রজেকশন লাইট সবগুলোই সেম, জাস্ট আপনার মাথাটা একটু বড় লাগায় জাস্ট এদিক দিয়ে ঢুকাই দিছে আর এদিক দিয়ে ঢুকাই দিছে। এই হলো বাজাজের F250 বাইকের ইতিহাস, বা এই হলো বাজাজের F250 বাইক এভাবেই তৈরি করছে। এখন আমার ক্ষেত্রে N250 আর F250-র ভিতরে ডিফারেন্স শুধু এতটুকুই যে মাথাটা একটু বড়, আর এই কিটটা খুলছে মাথাটার সাথে লাগাই দিছে, এই কিটটা খুলছে মাথাটার সাথে লাগাই দিছে, আর 3 বাট হ্যান্ডেলবারের মতো একটা হ্যান্ডেলবার ইউজ করছে। আপনারা অবশ্যই কিছুক্ষণ পরে দেখবেন, আমি মোটোব্লগে যাইয়া সেটা আপনাদেরকে শেয়ার করব। বাজাজের যে F250 বাইকটা, ওই বাইকটার সামনের টুকু আর আমার বাইকটার সামনের টুকু আপনারা দেখতেছেন, দুইটার ভিতরে ডিফারেন্স কতটুকু আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো, কারণ আপনারা তো দর্শক, আপনারা তো সর্বা বা আপনারা তো সব বোঝেন। আমার কাছে মনে হয় বাজাজ F250 যদি স্পিডোমিটারটা যেটা ইউজ করছে ডিজিটাল স্পিডোমিটার, ওই ডিজিটাল স্পিডোমিটারও যদি আমার এখানে লাগানো যায়, যদি 20-25 হাজার টাকার ভিতরে হয় তাহলে আমি লাগাবো, দেখা যাক। যদি আফটার মার্কেটে তো কিছুদিনের ভিতরে অ্যাভেলেবেল হবে পার্টস, তারপরে যদি লাগানো যায়
হয়তো আমি এখানে লাগাবো, লাগায়া আমারটার ভিতরে আমি ফিল নিব। এখন আসেন এই বাইকটা কাদের জন্য উপযুক্ত। এখন আমি সবসময় আপনাদেরকে বলি ভাই, দেখেন যে বাইকে কিনবেন না কেন, আপনি আপনার নিজস্ব চিন্তাধারাকে প্রাধান্য দেন। আপনি কারো ভিডিও দেখে, আমার ভিডিও দেখে যে F250 কিনবেন, আমার ভিডিও দেখে N250 কিনবেন, এমন না। আপনি যদি কখনো কারো ভিডিও দেখে বাইক কিনেন ভাই, তাহলে অবশ্যই আপনি ঠকে যাবেন। আপনার নিজস্ব বুদ্ধিসত্তা তো আছে, আপনি এতটুকু তো বুঝতে পারেন। আপনি 4-5টা বাইক আপনার শর্ট লিস্টে রাখেন, অবশ্যই বাইকটা একটা ইনভেস্ট আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। সেই শর্ট লিস্টটা দেখে আপনি একটা আস্তে আস্তে চিন্তা ভাবনা করে তারপর আস্তে ধীরে কিনেন। বাইকটা আপনি একদিনে জাস্ট হুট করে গেলেন কিনে ফেলেন, এমন না। আপনি এরকম করে কিনলে আসলে লস বা প্রফিট মার্জিনের কোনো ওয়ে থাকবে না আপনার, আপনি লসের সম্মুখীন হবেন। এখন আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে F250 বাইকটা মার্কেট কতটুকু পাবে? আমার মনে হয় যতটুকু N250 থেকে আরও কম পাবে। N250 তো কিন্তু ওরকম হাইপ তুলতে পারে না। যদি ইউএসডি সাসপেনশন দিয়ে আসতো তাহলে কিন্তু মোটামুটি একটা হাইপ উঠতো। আর প্রথমত এই বাইকটার কিছু সমস্যা ছিল যেটা আস্তে আস্তে সলভিং করেছে বাজাজ। আমার বাইকটা তো ছিল যেটা বাজাজও করেছে, আমি নিজেও করছি। কী সমস্যা যদি এটা F250 না থাকে সেটা আমি আপনাদেরকে বলি। আমার বাইকটাতে শুরু থেকে কিন্তু আপনারা অনেকে জানেন বাইকটাতে হ্যান্ডেলের ভাইব্রেশন ছিল, মানে এই যে হ্যান্ডেল যে ছিল, হ্যান্ডেলের ভাইব্রেশন ছিল। এটা কেন? বাজাজের ভাষ্য মতে আমি যখন সার্ভিস নিতে গেছি, বাজাজ বলছে এই বাইকটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার, এই বাইকের নাট বল্টুগুলো হালকা পরিমাণে সমস্যা আছে। বাই দ্য ওয়ে আমার বাইকটা একটু ময়লা হয়ে আছে, আমি অবশ্যই দুঃখিত, কারণ রাস্তাঘাটে এখন বৃষ্টির দিন তো এই কারণে আসলে ময়লাগুলো বেশি জমছে। তো বাজাজের ভাষ্য মতে বাংলাদেশে ফিটিং হয়েছে, হয়তো কোম্পানি যখন ফিটিং করছে, যারা কাজ করছে তাদের অত আসলে এক্সপিরিয়েন্স নাই, তারা আসলে অত গুরুত্ব সহকারে এই বাইকটা তৈরি করে নাই, জাস্ট তারা লামসামভাবে তৈরি করছে আর কি। কিন্তু 250 সিসি একটা বাইক কতটুকু লামসামভাবে তৈরি করা উচিত আপনার একটু আমাকে কমেন্ট করে জানায়েন তো। F250 বাইকটাতেও কিন্তু N250 বাইকটার মতো ডুয়েল চ্যানেল ABS দিছে। এখন আমি যেটা সবচেয়ে বেশি আশা করছিলাম ভাই, F250 বাইকটাতে ইউএসডি সাসপেনশন দিবে। এখন আপনারা বলতে পারেন ভাই আপনি কেন আশা করছেন? দেখেন ভাই, আমার বাইকটাতে কিন্তু ইউএসডি সাসপেনশন নাই। সো ইউএসডি সাসপেনশন যদি F250 দিত তাহলে বাজাজের ইউএসডি সাসপেনশনটা কিন্তু অবশ্যই আফটার মার্কেটে পাওয়া যেত। দেখা যাচ্ছে 2-3 দিনের ভিতরেই মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যেত, না হলে আমি যশোর থেকে আনায় নিতাম। সো ইউএসডি সাসপেনশন যদি আমার এটাতে ইনস্টল করতাম, আমারটাও কিন্তু ইউএসডি ফক্স সাসপেনশনের বাইক হয়ে যেত। সো এই কারণে বলা চলে যে আমার একটা শর্ট লিস্টে ছিল যে ইউএসডি সাসপেনশন আসলে আমি অবশ্যই সাসপেনশনটাই শুধু কিনবো, কিন্তু ফুল বাইকটা চেঞ্জ করব না। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে ডিজিটাল স্পিডোমিটার যে দিছে এটাতে, ওই আপনার N160 যে কিছুদিন আগে ডিজিটাল স্পিডোমিটার দিয়ে 1,76,000 টাকা বিক্রি করতেছিল, 2,76,000, এই সেম ডিজিটাল স্পিডোমিটারটা ইউজ করছে, জাস্ট আপনার একটু প্রাইস বাড়তি আর প্রাইস কম, সিসি বেশি সিসি কম। এখন আমার বাইকে যদি ডিজিটাল স্পিডোমিটার পাওয়া যায় এক্সট্রা তাহলে আমি কিনবো। আমি হয়তো আমাদের দেশের যে আমি হয়তো যশোরে খোঁজখবর লাগাবো, যদি যশোরে আপনার ডিজিটাল স্পিডোমিটারটা পাওয়া যায় তাহলে আমি যশোর থেকে ডিজিটাল স্পিডোমিটারটা আইনা তারপর লাগাবো আমার বাইকে। এখন দেখা যাক, বাংলাদেশে তো অনেক কিছুই চাইলে করা যায়, আবার অনেক কিছুই চাইলে আপনি করতে পারবেন না। দেখা যাক এখন বাইক কোম্পানিগুলো কি আসলে বুঝছে বা বাইক কোম্পানিগুলো কি আসলে বিবেচনা করছে, এটা বাইক কোম্পানিগুলোই জানে। এখন বাজাজের কিছু জিনিস আমার খারাপ লাগছে, যে জিনিসগুলো আপনাদের বলা উচিত, বা উত্তরা মোটরসের কিছু জিনিস খারাপ লাগছে। উত্তরা মোটরসে বাংলাদেশে অনেক দিন থেকে আছে, তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি আসলে ওইরকম না। তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি আরও অ্যাডভান্স করা দরকার, তাদের মার্কেটিং অ্যানালাইসিস আরও বেশি ভালো করা দরকার। যেমন আমাদের চায়না বাইকগুলো বা জাপানি অনেক বাইকগুলো বাংলাদেশে আসতেছে নতুন অবস্থাতে। জাপানি তো অনেক বাইকগুলো বাংলাদেশে অনেক দিন থেকে আসছে, কিন্তু চায়না বাইকগুলো নতুন আসছে, তারপরে আমার মনে হয় বাজাজের থেকে অনেকাংশে এগিয়ে গেছে। সেইটা বাজাজের গুরুত্ব সহকারে দেখা দরকার। যেমন তারা মার্কেট অ্যানালাইসিসটা আগে করা দরকার, মার্কেটের পরিবেশটা আগে দেখা দরকার। এখন আমি যখন মোটর শোতে আজকে গেলাম তখনই কিন্তু বাইকটা লঞ্চ হলো। আমি জানি যে বাইকটা 4টার দিক লঞ্চ করবে বাজাজ। আমার যে বড় ভাইরা আছে ওই জায়গায় মোটর শোতে, তারা বলছে যে তুমি 5টার আগে আসলে 4টার দিকে আসলে ভালো মতো দেখতে পারবা। সো এই কারণে আমি 4টার দিকে গেলাম, আপনাদের জন্য ভিডিওটা শ্যুট করে নিয়ে আসলাম। এখন আপনারা দেখতেছেন বাজাজে যখন বাইকটা লঞ্চ হবে তখন আমি আশ্চর্য একটা বিষয় হলো, বাজাজের এতগুলো লোক আসলে স্টেজের উপর কেন? বাজাজের এমডি উঠছে ঠিক আছে, কিন্তু ডিলার মিলার এরা তো ওঠার দরকার নাই, বা সবাইকে ইনভেস্টর। তাহলে বাজাজ উত্তরা মোটর যে বলে যে তারা ইনভেস্ট করে বাজাজ নিয়ে আসছে, তাহলে এই উত্তরা মোটরসের সবাইকে শেয়ার হোল্ডার, তাহলে আরও তো শেয়ার হোল্ডার থাকা দরকার ছিল, সবাইকে তো ওঠানো উচিত ছিল। এতগুলো লোক আসলে স্টেজের উপর ওঠা একটা বাইক লঞ্চিংয়ের সময় এটা আসলে বৃত্তিফুল মনে হয় না। বাজাজের এই বাইকটা লঞ্চ হওয়ার আগে কিছুক্ষণ আগে চায়না একটা বাইক লঞ্চ হয়েছে, সেটা হলো এসআরকে, বা দেখা যাচ্ছে আপনার এনজিকে বা এসআরকে নামে একটা বাইক লঞ্চ হয়েছে।
সেই SRK বাইকটা কিন্তু লঞ্চিংয়ের সময় 2-3 জন ছিল স্টেজে, এত বেশি লোক ছিল না। এত বেশি লোক থাকলে আসলে পিছনে যে আপনার আদার্স কারুকাজগুলো হচ্ছে বা পিছনে যে আদার্স জিনিসগুলো দেখানো হচ্ছে এগুলো আসলে বোঝা যায় না। এটা আপনাদের একটু গুরুত্ব দিতে হবে বাজাজ বাংলাদেশকে বা উত্তরা মোটরসকে, যে বাইকগুলো লঞ্চ করার সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন এত বেশি লোক ওঠার প্রয়োজন নাই। যেমন আপনারা দেখেন না জাপানি বাইকগুলো 2-1 জন ওঠে, জাস্ট রাইড দিয়ে বাইকটা নিয়ে আসে, আইসে একজন প্রাইস অ্যানাউন্স করে দেয় আর লঞ্চ করে দেয়। আপনারা তো ভাই বাইক লঞ্চ করতেছেন, আপনারা তো এখানে কোনো ডিলারকে মানে দেখাতে যাচ্ছেন না যে ওনারা আমার ডিলার বা ওনারা আমাদের বাইকগুলো সেল দিচ্ছে। এটা আসলে আপনাদের একটু ভালো করতে হবে। আপনাদের ব্যাপারটা আর কি আমার কাছে লাগছে যে গভর্নমেন্টে যারা চাকরি করে তাদের মতো হয়ে গেছে। মানে গভর্নমেন্টে যারা চাকরি করে তারা চায় সবাই একটু শো বা একটু শো আপের মধ্যে থাকার জন্য। সো আপনাদের আসলে ওরকম হয়ে গেছে, আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট চাকরিজীবীদের মতো অবস্থা হয়ে গেছে। সেটা আসলে কখনো করা উচিত না, বা এটা আসলে আপনারা আর করেন না। আমি মনে করি এটা আসলে না করাই ভালো, বা এটা আসলে না করলে আপনারা অনেক সময় উইন উইন পজিশনে থাকতে পারবেন। এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, এই বাইকটা যে প্রাইসে দিছে এই প্রাইসটা কি ঠিক আছে? এখন 60 বা 65-র ভিতরে যদি থাকে 3 লাখ, তাহলে আমি বলবো প্রাইসটা অবশ্যই ঠিক আছে, কারণ বাইকটাতে ডিজিটাল স্পিডোমিটার দিছে। তারপরও আসলে বাইক কিডোলা বাইক, সাইডে কিড আছে, দেখা যাচ্ছে ঢাকা শহরের ভিতরে বর্তমানে আমার এই বাইকটা নিয়ে চলতে গেলেই তো বিভিন্ন জায়গায় ডুকাডাকি লেগে যায়, যেহেতু অটো রিক্সা আছে। এখন অনেকে বলতে পারেন ভাই তাহলে যারা গাড়ি চালায় কেমনে চালায়? ভাই গাড়ির হিসাব আর বাইকের হিসাব এক না। আপনি বাইকের ভিতর বসে আপনি এক্সিট যদি ফিল চান তাহলে সেটা হবে না। আমি কম দামি গাড়ির কথাই বললাম। আপনি বাইক চালালে আপনার বাইকের ফিল নিতে হবে, এটা স্বাভাবিক। সো অবশ্যই আপনারা যখন বাইক চালাবেন অবশ্যই কিডোলা বাইকগুলো ক্ষেত্রে একটু সেনজিটিভভাবে চলাচল করার চেষ্টা করবেন। যেহেতু আমি আগে কিডোলা বাইক ইউজ করতাম, জানি কিডোলা বাইকের প্যারা কি। যারা আসলে কিডোলা বাইক চালায় তারা আমার সাথে অ্যাকচুয়ালভাবে রিয়েলাইজ করতে পারবেন যে কিডোলা বাইকের প্যারাগুলা কি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। এখন আমি কিছু কথা মতোবলকে বলবো, তারপর ভিডিওটা এন্ডিং হবে। এখন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন। এগুলো করতে টাকা পয়সা প্রয়োজন হলে কিপটেমি কেন করবেন? এখন F250 বাইকটা আমার কাছে আসলে ভালো মনে হয়নি, কারণ কিট টিট দিয়ে এই বাইকটারই আপনি আবার বাজারে নিয়ে আসলেন, এটা আসলে মিনিংফুল হলো না। আর এই বাইকটা অলরেডি ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ হয়ে গেছে, আপনারা যেমন আগে শুনছেন। তা আমার মনে হয়েছে বাজাজ কোম্পানি একটু এটাতে নজর দেওয়া দরকার ছিল। যেমন তাদের RS200 যদি বাইকটা নিয়ে আসতো তাহলে বাংলাদেশের মার্কেটটা কাঁপাতে পারতো, বা বাংলাদেশের মার্কেটে একটু বাড়ি দিতে পারতো। যেমন RS200 বাইকটা কিন্তু আমাদের অনেক লবণ বা অনেক দেখা যাচ্ছে অয়েল কোম্পানির সাথে পাঙ্গা দেওয়ার মতো বাইক, বা আমাদের অনেক জাপানির সাথে পাঙ্গা দেওয়ার মতো বাইক। এই কারণে RS200টা অবশ্যই আনা দরকার ছিল। ফুল ফর্মে যাচ্ছে আমাদের বড় ভাই, ওনার মতো স্টাইলিশ মানুষ আর পৃথিবীতে নাই। কিছুক্ষণ আগে যে লোকটা গেল ওনার কথা বললাম, হেলমেট টেলমেট ছাড়া। তো এই কারণে বাইকগুলো লঞ্চ করার আগে আমার মনে হয়েছে অবশ্যই ইউএডি সাসপেনশন আমি এক্সপেকটেশন করছিলাম। এখন ইউএডি সাসপেনশন কেন দেয় নাই? আর আমার যে বাইকটা আছে এই বাইকটার প্রাইস আরও 10,000 টাকা কমাই দিছে, আপনাদের আমি আগেও বলছি, এখন আবার জানাই রাখলাম। তো এখন এই বাইকটার আফটার মার্কেট ভ্যালু কেমন হবে সেটাও আমার জানতে হবে, যেহেতু আমি চালাচ্ছি। আর এই বাইকটা আমি চালাবো, এত সহজে বিক্রি করতেছি না, কারণ এই বাইকটা থেকে আমি অনেক মজা পাইছি। সেই কারণে বাইকটা আমি এত সহজে বিক্রি করতেছি না, বা এত সহজে আমি সেল করতেছি না।